আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত। বার এমসিকিউ 2024 প্রিপারেশনের আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা দ্য পিনাল কোড 1860 এর দ্বিতীয় আলোচনায় অংশগ্রহণ করব। এই আইনের যদি আমরা সংক্ষিপ্ত আলোচনা করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এটা 1860 সালের একটা প্রণীত আইন। এখানে এটা 1860 সালের 45 নম্বর আইন এবং এখানে 23টা অধ্যায় আছে এবং 111টি ধারা আছে। এবং এটা 1860 সালের 6 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। তো অনেক সময় আমরা শিক্ষার্থীরা এই আইনটাতে কতটা ধারা আছে, কতটা রহিত হয়েছে, কতটা অধ্যায় আছে, এইসবের পিছনে ছোটাছুটি করে। আমার মনে হয় এগুলোর পিছনে ছোটাছুটি করার দরকার নেই। এগুলো থেকে তেমন কোনো কোশ্চেন হয় না এবং ইতিমধ্যে আপনারা যথেষ্ট অবগত আছেন প্রশ্নের ধরন সম্পর্কে। খুবই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টসে কোশ্চেন হয়, স্পেশালি যে সকল ধারার উপর মামলা হয়, মামলার কার্যক্রম পরিচালিত হয়, সেই বিষয়গুলোর উপর বেশি প্রশ্ন এসে থাকে। তো শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে এইসবের পেছনে ছোটার দরকার নেই। কয়টা ধারা আছে, কয়টা রিপিল হয়েছে, কয়টা অধ্যায় আছে, কোন সালে প্রণীত হয়েছে, কোন সালের কত নম্বর আইন, এগুলা ভেরি মাচ ক্লারিক্যাল টাইপ অফ কোশ্চেন। এগুলোর পেছনে আপনারা ছুটবেন না, বরং যে জিনিসটার দিকে ছুটবেন সেটা হলো যে কোন কোন ধারাগুলোতে কোর্ট কাছারিতে মামলা হয় এবং সেই মামলাগুলো কোন কোন আইনে পরিচালিত হয়। মোস্ট প্র্যাকটিক্যাল সেকশনগুলোর দিকে আপনারা ধাবিত হবেন। তো যাই হোক, আমাদের ধারাবাহিক আলোচনায় প্রথম আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই যে এই সেকশন ওয়ান এখানে সংক্ষিপ্ত শিরোনাম এবং কার্যকারিতা দেওয়া হয়েছে। এটা যদি আমরা বলি তাহলে এই আইনটা 1860 সালে প্রণীত হয়েছে এবং এই আইনটার নাম হলো দ্য পিনাল কোড 1860। এবং এটা 1800 সাল থেকে কার্যকর হয়েছে। তো এরকম খুব সহজ একটা যদি প্রশ্ন আসে কখনো, তাহলে আসতে পারে যে পিনাল কোড কত সালে প্রণীত হয়েছে। যেমন 1860 সালে এটা প্রণীত হয়েছে। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে পিনাল কোড কী ধরনের আইন, অর্থাৎ এর নেচারটা জানতে চায়। নেচারটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, এটা হলো সাবস্ট্যান্টিভ ল। ওকে, এর দুই ধারা থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, সেটা হলো যে কখন এরকম এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের বাহিরে বাংলাদেশ সিটিজেন যদি কোনো অপরাধ করে, অর্থাৎ বাংলাদেশের বাহিরে অবস্থানরত বাংলাদেশি কোনো নাগরিক যেন কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে বাংলাদেশি আইনে তার বিচার করা যাবে কি না। এর উত্তর হবে যে যাবে। শুধু বাংলাদেশিদের মধ্যে বিদেশে অবস্থানরত বাংলাদেশি না, এমনকি যদি এটা কোনো বাংলাদেশি যদি কোনো বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ কোনো অপরাধ সংগঠন করে, সেটারও বিচার বাংলাদেশি আইনে করা যাবে। তাহলে এখান থেকে যে প্রশ্নটা হতে পারে যে বাংলাদেশি কোনো নাগরিক বিদেশে বসে যদি কোনো অপরাধ করে, সেটা বিদেশি ভূখণ্ড হতে পারে, সেটা বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ, এরোপ্লেন হতে পারে, অথবা ভ্যাসেল হতে পারে, সামুদ্রিক জাহাজ হতে পারে, হোয়ার এভার ইট মে বি, তাহলে এটার উত্তর আপনারা দিবেন যে বাংলাদেশি আইনে তার বিচার করা যাবে। তবে পাশাপাশি এখানের সঙ্গে সিআরপিসির 186 ধারার বিধানটাকে কানেক্ট করতে হবে। সিআরপিসির 186 ধারায় বলা হয়েছে যে বাংলাদেশি নাগরিক বিদেশে অবস্থানরতকালীন যদি কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে সে দেশে যদি তার বিচার না হয়ে থাকে, তিনি যদি পলাতক হয়ে দেশে আসেন, তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের অনুমতি সাপেক্ষে, গ্র্যান্ট সাপেক্ষে তার বিচার করা যাবে। এটা কানেক্ট করে পড়তে হবে। এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে সেকশন 8 থেকে। এখানে ইয়ার কথা বলা হয়েছে যে এই কোডের কোথাও যদি কোনো
প্রোনাউনের ইউজ হয়, হি অর্থ হি বলে, মানে কোনো লিঙ্গকে মিন করাতে হি ব্যবহৃত হয়ে থাকে, তাহলে হির পরিবর্তে সেখানে শিও বুঝতে হবে। হ্যাঁ, ম্যান অথবা ম্যান ব্যবহৃত হলে উইম্যানকেও বুঝতে হবে। তো এই একটা ক্রিটিক্যাল প্রশ্ন এখান থেকে আসতে পারে সেকশন 8 থেকে। সেকশন 34 থেকে একটা প্রশ্ন আসতে পারে এভাবে যে অভিন্ন ইচ্ছায় সংঘটিত অপরাধের জন্য আমরা কোন ধারায় একজন ব্যক্তিকে কানেক্ট করতে পারবো। অর্থাৎ এইভাবেও আসতে পারে যে কোন ধারায় কানেক্ট করতে পারবো, মানে ইন ফার্দারেন্স অফ কমন ইন্টেনশন, কোনো অপরাধ যদি সংঘটিত হয় ইন ফার্দারেন্স অফ কমন ইন্টেনশন, তাহলে সেক্ষেত্রে এই অভিন্ন ইচ্ছা সংগঠিত অপরাধের জন্য কোন ধারায় একাধিক ব্যক্তিকে কানেক্ট করা যেতে পারে, তখন আপনার উত্তর হবে যে সেকশন 34। আর এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে সেকশন 34 দ্বারা কতজন ব্যক্তিকে আমরা কানেক্ট করতে পারবো, 2 জন, 4 জন, 10 জন, 20 জন, 30 জন। তখন এর উত্তর হবে যে অভিন্ন ইচ্ছায় সংগঠিত অপরাধের জন্য যে কোনো সংখ্যক ব্যক্তিকে আমরা 34-এ কানেক্ট করতে পারবো। সেখানে কোনো লিমিট নেই, 5 জন বা 10 জন বা 15 জন বা 2 জন বা 3 জন, সেরকম লিমিট নেই। যেরকমটি 149 ধারায় যদি আমরা কাউকে কানেক্ট করতে চাই, অর্থাৎ ইন ফার্দারেন্স অফেন্স কমিটেড ইন ফার্দারেন্স অফ কমন অবজেক্ট, অভিন্ন উদ্দেশ্য সাধনে সংঘটিত কোনো অপরাধের জন্য কাউকে যদি আমরা একাধিক ব্যক্তিকে যদি কানেক্ট করতে চাই, অভিযুক্ত করতে চাই, আসামি করতে চাই, তাহলে 149 ধারার কানেক্ট করতে চাইলে কমপক্ষে 5 জন হতে হবে, তারপরে বেশি হতে পারে। কিন্তু সেকশন 34-এ কানেক্ট করতে গেলে কমপক্ষে 2 জন, বেশি যে কোনো সংখ্যক। আবার 149 পেনাল কোডে যদি কানেক্ট করতে চাই আমরা একাধিক ব্যক্তিকে, সেক্ষেত্রে কমপক্ষে 5 জন হতে হবে। এবং আরেকটা কন্ডিশন সেখানে আছে যে পেনাল কোডের 141 ধারায় সংজ্ঞায়িত যে 5 ধরনের অপরাধের কথা বলা আছে, তার কোনো একটি করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য এরকম। তাহলে অভিন্ন ইচ্ছায় সংগঠিত অপরাধের জন্য একাধিক ব্যক্তিকে কানেক্ট করতে চাইলে, অভিযুক্ত করতে চাইলে, আসামি করতে চাইলে, তাহলে সেকশন 34-এ করা যাবে। এই প্রশ্নটা এইভাবে আসতে পারে। অথবা খুব সিম্পলি প্রশ্ন আসতে পারে যে মানে এই ইনফার্দারেন্স অফ কমন ইন্টেনশন, এই বিধানটা পিনাল কোডের কোথায় আছে, তখনও উত্তর হবে সেকশন 34। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টসে কোর্ট কাছারিতে এর বহুল ব্যবহার আছে। যেখানেই আসামির সংখ্যা 2 বা ততোধিক, তখন এই সেকশনটা আসতে পারে। তো এটা এই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এরপরে সেকশন 45-এ একটা জিনিস বলা হয়েছে, সেটা হলো এখানে লাইভ শব্দ একটা ইউজ করা হয়েছে। তাহলে পিনাল কোডে কোনো সেকশনে লাইভ শব্দটা ব্যবহার করা থাকলে সেটাকে অবশ্যই মানব জীবনকে বুঝতে হবে। মানব জীবনকে বুঝতে হবে, এরকম একটা বিধান আছে। এই আইনের আরেকটা ধারা আমরা আজকে সর্বশেষ আলোচনা করব, সেটা হলো সেকশন 53। এখানে শাস্তির বিধানগুলো দেওয়া হয়েছে। বাংলাদেশে এই শাস্তিগুলোই, ফৌজদারি বিচার ব্যবস্থায় এই শাস্তিগুলোই এখন প্রচলিত আছে। তো এই সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা থাকতে হবে। তো সেকশন 53-র বিধান অনুযায়ী আমরা কয়েক ধরনের শাস্তির বিধান দেখতে পাচ্ছি। যেমন প্রথম শাস্তিটা হলো আমাদের মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি। দ্বিতীয়টা হলো আমাদের লাইফ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। তৃতীয়টা বাতিল হয়ে গেছে। চতুর্থ সেটা হলো দেওয়া হয়েছে ইমপ্রিজনমেন্ট। হ্যাঁ, আর এই ইমপ্রিজনমেন্ট আবার 2 ধরনের, একটা হলো সিম্পল ইমপ্রিজনমেন্ট, আর একটা হলো ইরিগুলার ইমপ্রিজনমেন্ট। আর 2টো শাস্তি আছে, সেটা হলো যে মানে ফরফিচার, সম্পত্তি বাজেয়াপ্ত, আর একটা হলো জরিমানা। তাহলে 6টা শাস্তির বিধান এই সেকশন 53-তে উল্লেখ আছে, কিন্তু একটা ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, তৃতীয়টা বাতিল হয়ে গেছে। এখন তার মানে 5টা শাস্তি বহাল আছে, 5টা শাস্তি প্রচলিত আছে। তার একটা হলো মৃত্যুদণ্ড, একটা হলো যাবজ্জীবন কারাদণ্ড, দ্বিতীয়টা হলো
ফাইন, ফরফিচার, আরেকটা হলো কারাদণ্ড। তাহলে আমি আই রিপিট অ্যাগেইন যে শাস্তিগুলো হলো 5 ধরনের। একটা হলো ডেথ, একটা হলো লাইফ, একটা হলো একটা হলো ইমপ্রিজনমেন্ট, আরেকটা হলো ফাইন, আরেকটা হলো ফরফিচার। এই 5টা শাস্তি বর্তমানে প্রচলিত আছে। আর যাবজ্জীবন কারাদণ্ড মানেই বুঝতে হবে যে এর পরিমাণ হলো এর প্রকৃতি হলো রিগোরাস। তাহলে এখান থেকে সেকশন 53 থেকে প্রশ্ন আসতে পারে শাস্তি কত ধরনের, তারপরে যাবজ্জীবন কারাদণ্ডের প্রকৃতি কীরকম, কারাদণ্ড কত প্রকার, এই প্রশ্নগুলো আসতে পারে। তো আজকের ধারাবাহিক আলোচনার এখানে সমাপ্তি। আশা করি পরবর্তী পর্বে আমরা অংশগ্রহণ করবেন। আপনারা বার এমসিকিউ প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।